বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই, এবং এই বিষয়গুলো সহ আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা সময় পেলে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে তথ্যটি তুলে ধরতে চাই তা হচ্ছে ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফরকালে ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন, তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের কতটা দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে, তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এরপরে যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে, পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি তার এবং আসিফ ভুইয়া সজীব তাদের দুজনের পদত্যাগ সংক্রান্ত আসলে বিষয় নিয়ে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম তখন বলেছেন যে প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক মাধ্যমেও দেখেছেন। পত্রিকাটি কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে সেটি পরিষ্কার নয় বলে তিনি মন্তব্য করেছেন, এবং তিনি জানিয়েছেন যে এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি, যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, তাদের সরকার ছাড়া সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে, এমন কোনো সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকারের কার্যক্রম করছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। এরপরে যে তথ্যটি একটু ছোট করে তুলে ধরে তা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হানিমুন পিরিয়ড এখন ভালোভাবে এবং সত্যি শেষ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার নিয়ে আলোচনা ও দৌড়ঝাঁপ করায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। প্রতি বছর ICG একটি EU ওয়াচলিস্ট প্রকাশ করে, এবং সবশেষ বৃহস্পতিবার যে প্রকাশিত তাদের তালিকা, সেখানে নজরদারির তালিকায় বাংলাদেশের নামটিও রয়েছে। এবং বাংলাদেশ দ্য ডিলেমাস অফ এ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক যে প্রতিবেদন, সেখানে আরও বলা হয়েছে, হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে। ইউনূস সরকার এখন সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার জন্য চাপের মুখোমুখি। তার সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়েছে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, রাজধানীর সরকারি 7টি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, এবং যেটি জানা গেছে যে ওই বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা যেতে পারে বলে তারা বলেছেন, এবং শিক্ষা উপদেষ্টা এই নামের প্রশংসা করেছেন, তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে, এমনটা বলা হচ্ছে। আরেকটি তথ্য ছোট করে তুলে ধরি তা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে গত 4 মাস 11 দিনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মোট 174টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 23টি ঘটনা হত্যার আর নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা 9টি। এটি বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 2024 সালের 21 আগস্ট থেকে একই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি একটু সৈয়দ লিটু আপনার কাছে আসি। শুরুতে এই যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ছাত্ররা নিজেরা একটি দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে, প্রধান উপদেষ্টা কাদের কথা বলছিলেন আপনার কাছে মনে হয় সৈয়দ লিটু? অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য, সেই সঙ্গে সহ আলোচক যিনি আছেন তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা। দেখেন, এইটা মানে খুব মজার একটা ব্যাপার। আমি জিনিসটা মানে আমি যতবারই শুনি ওনার মুখে এই মানে দল গঠন দলের ব্যাপারে কথাটা, আমার কাছে খুব মানে আসলে আমি কষ্ট পাই। কারণ মানে
উনি ওনাকে আসলে বলা উচিত কি জানেন, যদি উনি সৎভাবে কথা বলতে চান, যদি উনি রাজনীতির মধ্যে রাজনীতি না ঢোকান, তাহলে ওনার বলা উচিত যে এই সরকার একটা দল করছে। আপনি মানে বাহ্যিকভাবে মানেন বা না মানেন, এই ইউনূস সাহেব এই সরকারটা কিন্তু এই ছাত্রদের এই সমন্বয়কদের সরকার। এটা কিন্তু মানে কোনো রাগঢাকের কোনো ব্যাপার না। এরাই তো ওনাকে নিয়ে আসছে, তাই না? তারপরে মানে তারা তাকে নিয়ে আসছে। উনি নিজে এসে বলেছেন যে আমাকে তারা ডেকে এনেছে, আমি 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 তাদের ডাকে এসেছি। তো আসলে এই সরকারটা, এই ইউনূস সরকারটাই তো তাদের সরকার। তো এই উপদেষ্টারা, যে তিনজন উপদেষ্টা ছাত্র আছেন, তারা যদি না থাকেন তারপরেও কিন্তু এই সরকারটা তাদের সরকার। আর এখানে দেখেন কতগুলো পার্ট আছে, দেখেন মানে মানে এই জিনিসগুলো খুব মানে আসলে কষ্টদায়ক। ছাত্ররা একটা দল করতেছে মানে কি? ধরেন বিএনপির ছাত্র সংগঠন আছে, ছাত্র দল, জামাতের ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির, তারা ছাত্র না? অন্য ছাত্ররা অন্য দল করে না? মানে ছাত্ররা দল মানে একটা দল করতেছে মানে কি, মানে সব ছাত্ররা কি মানে এই দল করতেছে নাকি অন্যান্য দল ছাত্ররা করতেছে না? তো বলতে পারে যে এই যে বৈষম্য বিরোধী মানে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা একটা দল করছেন। মানে মানে কথা হয়তো ঘুরানো যায়, কিন্তু কিছু বিষয় আছে বড় জায়গা থেকে স্পষ্ট করে বলতে হয়। এটা একটা জিনিস, এটা ছাত্রদের দল না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন তাদের একটা দল। আর এইটা এই সরকারের একটা দল। মানে ব্যাপারটা একদম পরিষ্কার। ওই যে মানে ধরেন আগে যখন এরশাদ সাহেব যেভাবে দল করেছেন, জিয়াউর রহমান তার আগে যেভাবে দল করেছেন, সেই সব দলের মধ্যে সেটা হচ্ছে, কারণ সেটা দলের মধ্যে একদম সততা ছিল। মানে সেটা আপনি গণতান্ত্রিকভাবে না মানতে পারেন, কিন্তু সেটা এক প্রকাশ্য একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, উনি ক্ষমতায় থেকে দল করেছেন, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব ক্ষমতায় থেকে দল করেছেন, তারা বলেছেন যে এটা আমাদের দল। আমরা বাইরে থেকে তখন যারা ছিলেন অন্যান্য রাজনীতিবিদেরা, তারা সমালোচনা করেছেন, এটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে, এভাবে করা যাবে না, যাবে না, যা হোক বলতে পেরেছে যে এটা ঘটতেছে, এটা সরকার তাদেরকে সরাসরি তাদের দল বলে তারা এটা করতেছে। এইগুলো মানুষ বলতে পেরেছে, সমালোচনা করতে পেরেছে। কিন্তু এখন যেটা হচ্ছে না, তাদের চতুরতা ভাই। উনি বলছেন যে ছাত্ররা একটা দল করছেন, আপনি তো ওদের অংশ, আপনি কেন বলছেন না আমরা একটা দল করছি? এটা কেমন? আপনি মানে নিজেকে পরিষ্কার রাখতেছেন নাকি? আর ওরা একটা দল করতেছে, আপনি কিছু জানেন টানেন না, ব্যাপারটা এরকম নাকি? তার মানে কি, ওই যে ছাত্ররা যখন কোনো এরা এরা- এই যে ছাত্ররা বলতে কি, ছাত্ররা তো না, এই যে মানে মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এরা ওই যে নাগরিক কমিটি করেছে, সবাই মিলে এরা সবাই একই। তো এরা যখন একটা দল করবে, তখন আমরা তো সমালোচনা করতে পারবো না, বা একটা ভুল করলে বলতে পারবো না, কাকে বলবো? এই সরকার তো নিজেকে একেবারে নিউট্রাল বানায় রাখছে, আসলে তো তা না, উনি তো এদের এদের একটা অংশ। ওনাকে বলা উচিত ছিল যে এই আমি ছাত্রদের, আমি যাদের ডাকে আসছি, তারা একটা দল করছে, আমরা সবাই মিলে এই দলটাকে গুছায় তুলবো, অথবা এই দলটাকে বড় করবো, অথবা এই দলটা খুব কি বলে রাজনৈতিক দল ব্যক্তিদের বা সংগঠনগুলো যে ভুল ভ্রান্তি আছে সেগুলো এই দলে থাকবে না, উনি এই পক্ষটা নিলেই পারতেন। উনি কিন্তু এখানে যে চাতুরটা তারা করলেন, এটা আমরা মানে আমাদের এটা এক্সপেক্টেড না, আমরা এটাতে কষ্ট পেয়েছি ওনার কাছে। জি। ওনাকে প্রকাশ্য হওয়া উচিত, ওনাকে বলা উচিত যে এই দলটা এই সরকার করছে, তাহলে আমরা মানে তাকে নিতেও পারবো। দল যতই হোক তাতে কোনো ক্ষতি তো নেই। দল উনি করেছেন, উনি করছেন, উনি সামনে থাকুক বা না থাকুক। আচ্ছা বলেন তো, ধরেন এই যে নাহিদ ইসলাম যদি এই দলের সদস্য সচিব হয়, এবং সে যদি মানে এই দলে মানে উপদেষ্টা না হিসাবেও থাকে, তাহলে কি লাভ হবে? আপনার এই যে ধরেন ওই যে হাসানাত বলেন বা সার্জিস বলেন, এই যে অন্যান্য আরো যারা যারা আছে, এই সব বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অন্যান্য যেসব নেতারা, তারা যারা এই মানে এসে নেই, সরকারে নেই, তারা কি বাইরে যথেষ্ট প্রভাবশালী না? তাদের কথা কি সরকার চলছে না? হাসানাত যে কটা আন্দোলন ওরা রাস্তায় করেছে, এই যে মানে আপনার সেই রাষ্ট্রপতির কথা বলেন, এই যে মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাদেরকে বহিষ্কার, অব্যাহতি, যা যা বিষয়গুলো যেগুলো তারা বলে, সেগুলো তো সরকার করেছে, তাই না? তো কেউ সরকারের, তারা মানে উপদেষ্টা যারা আছেন, তারাও সরকারের লোক, আবার যারা এদের মানে এই গ্রুপ, তারা সবাই সরকারেরই লোক। এখানে কে বরঞ্চ হয় কি, আমার কাছে মনে হয় তারা উপদেষ্টা আছে থাকুক, বরং তাদেরকে সবাইকে নিয়েই আপনি বলেন যে হ্যাঁ এটা মানে সরকার একটা নতুন দল করতে চায়, যে দলটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভুল ভ্রান্তি মানে শুদ্ধে নিয়ে একটা কল্যাণমুখী দল হবে, জি। এরকম একটা সৈয়দ লিটু, হয় তাহলে। জি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি
একটু তানভীর হোসেন আপনার কাছে আসি। সৈয়দ লিটু যেমনটা বলছিলেন, আমি যে প্রসঙ্গটা আসলে তুলেছিলাম সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা নিজেরা একটি দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এবং তিনি বলছিলেন এই প্রসঙ্গে কাদের এই রাজনৈতিক দল, আমি প্রশ্ন রেখেছিলাম কারা তারা। এবং পরবর্তীতে সৈয়দ লিটু যে বক্তব্য দিলেন সেইখান থেকে আমি আপনাকে তার বক্তব্য ধরে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি দল গঠন করছে, বিষয়টা কি এরকম? এবং তিনি যেমনটা বলছিলেন এই যে হাসনাত সার্জিস অথবা অন্যান্য সমন্বয়ক অথবা অন্য কারো কথায় কি সরকার চলছে কিনা, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ টিবিএন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক ভালো একটা প্রশ্ন। এটা অনেক আসলে যেটা সৈয়দ লিটু ভাই যেটা বলছিলেন, এটা সত্যি একটা ফানি সিচুয়েশন। এই কারণেই যে এটা প্রথম থেকে যদি আপনি একটু ধারাবাহিকভাবে বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন, প্রথমে তারা এসে বললেন যে একটা মেটিকুলাসলি প্ল্যান করে সবকিছু হয়েছে। তারপরে তারা বললেন যে না, কোনো কিছু আমরা আসলে মেটিকুলাস প্ল্যান ছিল না, সবাই একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। তারপর তারা বললেন যে আপনার হলো নাগরিক কমিটি জনগণের চাওয়া পাওয়ার বিষয় নিয়ে তারা একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করবে, সেখান থেকে তারা এখন নিজেরাই আবার একটা দল গঠন করবে। তো এটা সময়ের সাথে সাথে তাদের অবস্থান বদলাচ্ছে। সময়ের সাথে সাথে তাদের যে আমার ধারণা যে রাষ্ট্র পরিচালনার প্রতি তারা এক ধরনের মোহাচ্ছন্নতা তারা হলো যে ভুগছেন, তারা সেই মোহ থেকে বেরিয়ে আসতে পারছেন না। যদি নৈতিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে হয়তো আমাদেরকে এটা বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু সংস্কার প্রস্তাবনা উত্থাপন করবেন এবং সেগুলোকে তারা এগিয়ে নিয়ে তারা একটা রাজনৈতিক সরকারের হাতে তারা ক্ষমতা তুলে দিবেন নির্বাচনের মাধ্যমে। সো তারা তাদের কিন্তু মূল যে দায়িত্বটা ছিল, জনগণ যেটা বিশ্বাস করেন যে তারা একটা ভালো নির্বাচন জনগণকে উপহার দিবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবেন তারা হয়তো ভবিষ্যতে সেই সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবেন। জনগণ হয়তো এটাই বিশ্বাস করে, কিংবা জনগণের আন্ডারস্ট্যান্ডিং যেটা একটা মাস আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা অনেকটা এরকম। তো সেখান থেকে এখানে একটা বৈচিত্র্যের বিষয় যেটা সেটা হলো যে এখনকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যেটা করেন, তিনি ইন্টারভিউ গুলো দেন হলো দেশের বাইরে, এবং ওনার যিনি প্রেস সচিব আছেন তিনি হলো লোকাল জার্নালিস্টদেরকে সামলান। আর ভবিষ্যতে কি হবে এটা ধরেন ওহী নাজিল হয় আপনার হলো যে বিদেশে। তো বিদেশে যখন ওহীগুলো নাজিল হয়, তিনি যখন বিদেশে ওগুলো বলেন, তারপরে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং উনি কথা বলেন। বেশিরভাগ ইন্টারভিউ গুলো দেন হলো ইংরেজিতে। ইংরেজির একটা বড় সুবিধা আছে, টেকনিক্যাল কমিউনিকেশনের সুবিধা যেটা সেটা হলো যে আপনি এটাকে নানাভাবে আপনি হলো ভাষান্তর রূপান্তর করতে পারবেন। সো এই সুবিধাগুলো তারা টেকনিক্যালি নিচ্ছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ এখনো মাঠে নাই, কিন্তু অন্য যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা সংক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা প্রথম হলো যে সরকারের প্রতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আস্থা হারাচ্ছে এবং তারা একটা শঙ্কায় ভুগছে যে যে কোনো ভাবে এই সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদী বন্দোবস্তের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এবং যদি দীর্ঘমেয়াদী বন্দোবস্তের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে যারা ক্ষমতার দাবিদার বা যারা ভাবছেন যে তারা ভোটের মাধ্যমে তারা হলো যে নির্বাচনে আসবেন, তো তাদের জন্য এটা একটা অশনি সংকেত এবং একই সাথে জাতির জন্য একটা অশনি সংকেত। কারণ হলো যে লিটু ভাই যেটা বলছিলেন যে জিয়াউর রহমান যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, এরশাদ সাহেব যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, কিংবা এর মাঝখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠা হয়েছিল, অনেকগুলো দল প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এখনকার সময় তখনকার সময় কিন্তু খুবই আলাদা। তখনকার যে যোগাযোগ ব্যবস্থা ছিল, তখনকার যে মিডিয়া ছিল, এখন কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ার যুগ এবং মানুষ কিন্তু প্রত্যেকটা বিষয় খুব ভালো করে জানেন। তো আমার কাছে মনে হয় যে আমি যেটা ভয় পাচ্ছি যে এটা জাতি হিসেবে আমাদেরকে হয়তো একটা বড় মূল্য দিতে হবে এবং একটা ক্যাওটিক পরিস্থিতির মধ্যে আছি আমরা। আর এই ধরনের কথাবার্তা, এই ধরনের ইঙ্গিত এই ক্যাওটিক পরিস্থিতি থেকে যে আমাদেরকে খুব সহসা মুক্তি দিবে না, সেটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে পরিষ্কারভাবে একটা ধারণা পাওয়া যাচ্ছে। তানভীর হোসেন, আমি একটু আপনার কাছে এখানে আরেকটি প্রশ্ন রাখি, যেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ
আইসিজি বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে। সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন তানভীর হোসেন? আমার মনে হয় শেষের কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে দৈনন্দিন ব্যবস্থাপনা, যে গভর্নেন্স বলতে আমরা যে জিনিসটা বুঝি, একটা রাষ্ট্র কাঠামো পরিচালনা করার জন্য রাষ্ট্রের অঙ্গগুলো যেভাবে কাজ করা উচিত সেগুলো কাজ করছে না। আজকে আমি প্রতিদিন পত্রিকা পড়ি এবং শিউরে উঠি। আজকে হলো দুটো বাক প্রতিবন্ধী মেয়ে ধর্ষিত হয়েছে, দুই বোন একসাথে ধর্ষিত হয়েছে, এবং যিনি ধর্ষণ করেছেন তাকে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু এই যে প্রবণতাগুলো, অপরাধ প্রবণতাগুলো নিয়ন্ত্রণ করা যায়নি, এবং এই অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ না করার পিছনে এই সরকারের কিন্তু একটা মুখ্য ভূমিকা রয়েছে। কারণ যতগুলো অপরাধ হয়েছে সবগুলো অপরাধকে কোনো না কোনো ভাবে এড়িয়ে যাওয়া, খুবই লুসিড ভাবে দেখা, খুবই সরলীকরণ করে ফেলা, এবং এই পুলিশ হত্যা হলো বা অস্ত্র লুট হলো, এইসব জায়গাতে আমরা এখন পর্যন্ত খুবই স্ট্রং কোনো পজিশন দেখিনি। এই যে স্ট্রং পজিশন গুলো আমরা দেখলাম না, দ্রব্য মূল্য দিয়ে নিয়ে কোনো স্ট্রং পজিশন দেখলাম না আমরা। একের পর এক প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ঘটনা এবং দুর্ঘটনা দেখছি। প্রায় 1000 খানিকের কাছাকাছি অপমৃত্যু হয়েছে গত 7 মাসে, এবং আজকে যেটা হলো প্রায় প্রথম আলোর একটা রিপোর্টের মধ্যে বলেছে কতগুলো ধর্মীয় সংঘাত হয়েছে এবং সেখানে কতজন মানুষ মারা গেছেন। তানভীর হোসেন জি, আমি এই জায়গাতে জি জি এই তথ্যটি আমি তুলে ধরছি, এবং এই বিষয়টি নিয়ে আপনি যেমনটি বলছিলেন এই তথ্যটি আমি একটু সৈয়দ লিটুর কাছে যাই। যে বিষয়টি যে সৈয়দ লিটু, আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে যে দেশের বিভিন্ন অঞ্চলে গত 4 মাস 11 দিনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মোট 174টি সহিংসতার ঘটনা ঘটেছে। জি সৈয়দ লিটু। জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন আশফাক ভাই, এখানে অপরাধ দেখেন, দুইটা অপরাধ একসঙ্গে ঘটতেছে। একটা তো এই যে হত্যার ঘটনা, নৃশংসতার ঘটনা, এই যে নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, একই সঙ্গে আজকের এই যে মানে হিন্দু বৌদ্ধ মানে খ্রিস্টান পরিষদ তারা যদি এই সম্মেলনটা না করতো, তাহলে আমার মনে হয় আপনি জিজ্ঞাসা করলে ম্যাক্সিমাম মানুষকে তারা বলতে পারতো না যে কতটুকু কি দেশে কি ঘটতেছে। অর্থাৎ দুইটা অপরাধ পাশাপাশি ঘটতেছে। এক হচ্ছে এই নৃশংসতাগুলো ঘটছে, এই নির্যাতনগুলো ঘটছে, এই সাম্প্রদায়িক সংঘাতগুলো এবং অত্যাচার নির্যাতনগুলো ঘটছে, এবং সেই একই সঙ্গে এই ঘটনাগুলো সংবাদ মাধ্যমে আসতে পারছে না। এটা কিন্তু খুব মানে খুবই খারাপ সংবাদ আমাদের জন্য। খুব খারাপ সংবাদ যে আমরা এই যে মানে যে জন্যে সবচাইতে মানে যে গুরুত্বপূর্ণ কারণটাতে আমরা বা যে কষ্টটা ক্ষোভটা নিয়ে আমরা আন্দোলনগুলো করেছিলাম, সেটার মধ্যে কিন্তু অন্যতম ছিল এই মানে আমাদের বাক স্বাধীনতা, যেটা গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি। দেখেন সেটা কিন্তু একেবারেই সেই বাক স্বাধীনতা কিন্তু সেই একই রকম। আমার মনে হয় তার চাইতে মানে বেশি বললে হয়তো মানুষ ভুল বুঝবে যে আমি হয়তো মানে তাদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছি, সেটা না, পরিমাণটা বোঝাচ্ছি। আমার মনে হয় সেটা আরো বেশি খারাপ অবস্থায় চলে আসছে। বাক স্বাধীনতার এখন অবস্থা খুব খারাপ। সংবাদ মাধ্যম মানে সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমার কাছে আপনি দেখেন এই একটা জায়গা থেকে আপনি দেখতে পারবেন, আপনি কোনো মিটিং না হলে, কোনো মানে কোনো গোষ্ঠী যদি মানে কোনো সংবাদ সম্মেলন করে বা কোনো মানে সভা সমাবেশ করে না বলে, আপনাকে কেউ বলবে না যে এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত। কোনো প্রতিবেদন মানে আকারেও কোনো সংবাদ মাধ্যমে কোনো প্রতিবেদন আসছে না। তার মানে এখানে কিন্তু মানে আমরা খবরও জানতে পারছি না এইটা মানে মানে কিভাবে কি করা হলো। কতগুলো লোকজনকে জোর করে বসিয়ে দিয়ে তারপরে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে তাদেরকে মানে মানে কি বলে নিজের লোক বসিয়ে দিয়ে বলা হচ্ছে যে সবাই স্বাধীনভাবে কথা বলছে। তো আমি যদি আপনার লোকই হই, তাহলে আপনি তো আমাকে স্বাধীনতা দেবেনই। তো আমি তো আপনার কথাই সারাদিন বলবো, এইটাতে তো স্বাধীনতা বা স্বাধীনভাবে কথা বলা বলে না, তাই না? তো যাই হোক, মানে যে প্রসঙ্গটা যে দেখেন মানে নির্যাতনের যে জায়গাটা তৈরি হয়েছে,
এটা কিন্তু এটার জন্য আমি সরকারকে খুব বড় করে দায়ী করব এই অর্থে যে সরকার মানে শুধু দুর্বল না, সরকার যেটা প্রথমেই যে ভুলটা করে ফেলেছে সেটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণটা নেয় নাই। সরকার চিন্তা করেছিল যে ছেলে পেলেদেরকে মাঠে রাখলে যদি প্রতিবিপ্লব হয় বা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে ওরা মাঠটা দখলে রাখতে পারবে, কিন্তু সেইটা কিন্তু ঘটে নাই। যেটা ঘটেছে, এই ছেলে পেলেরা একটা শক্তি পেয়ে তারা এই শক্তিটাকে প্রদর্শন করতে চেয়েছে। তারপরে তারা এই শক্তিটা প্রদর্শন করার কারণে সব জায়গাতে একটা ভয়ের একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে মানুষ নির্যাতিত হলেও বলছে না, বললে কি হতো, সংবাদ মাধ্যমে আসতো, আসলে সেটার একটা প্রতিকারের জন্য সমালোচনা হলে কিছু প্রতিকার হয়, সেটা হচ্ছে না। আবার একই সঙ্গে এই যে সরকার তাদের নিজের নিয়ন্ত্রণটা নিজের প্রতি নিতে পারে নাই, ছাত্রদের বা সবার অভিভাবক হতে পারে নাই, তো যে কারণে তিনি চাইলেও এখন নিয়ন্ত্রণটা করতে পারছেন সৈয়দ না। লিটু, আমি আসবো আপনার কাছে, আমাকে একটি বিরতি নিতে হবে, তানভীর হোসেন আপনিও থাকবেন আমাদের সাথে, আমি একটি বিরতি নিয়ে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্ন চলে যাব। আমি একটু বিরতির পর তানভীর হোসেন আপনার কাছে আসি, একই প্রসঙ্গ নিয়ে আমি সৈয়দ লিটু আপনার কাছেও আসবো, যেটি হচ্ছে যে রাজধানীর সরকারি 7টি বড় কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, এবং যেটি জানা গেছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটি দেখলাম যে ওই বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। এটি একটি প্রস্তাবিত নাম ইউজিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, কমিটির পক্ষ থেকে। নামটি কেমন লাগলো তানভীর হোসেন, যদি এই ব্যাপারে কিছু বলতেন, প্রস্তাবিত নামটি? আমি তো ভেবেছিলাম যে নামটি সম্ভবত আমাদের সংস্কৃতি উপদেষ্টা দিয়েছেন, নামের গন্ধ তো সেরকমই মনে হচ্ছিল। সো নামটা থেকে, নাম তো বিষয় না, নাম তারা দিয়েছেন, তারা জুলাইকে সমর্থন করতে চান, কিন্তু জুলাই 36 এটা সম্ভবত তারা এক ধরনের প্যারোডি ছিল, এক ধরনের প্যারোডি বা এক ধরনের স্যাটায়ার ছিল। এখন সেই স্যাটায়ারটাকে একটা বাস্তবতায় আনতে চাচ্ছেন। সেদিকে আসলে নামের দিকে না যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করি। ঢাকাতে যে 7টি কলেজ ছিল সেগুলো নিয়ে একটা প্রচেষ্টা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে তারা ভালো করবেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ খুব ভালোভাবে এগিয়ে আসেনি, এবং 7 কলেজের কর্তৃপক্ষ খুব ভালোভাবে এগিয়ে আসেনি, যে কারণে একটি ভালো উদ্যোগের একটা খুব করুণ পরিসমাপ্তি আমরা দেখলাম। এখন ঢাকার বাইরেও কিন্তু অনেক শক্তিশালী কলেজ আছে। আপনি চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ, তারপরে চট্টগ্রাম মহসিন কলেজ, বরিশালে বিএল কলেজ, ময়মনসিংহে আছে, সিলেটে আছে, প্রায় বড় বড়, রাজশাহীতে রাজশাহী কলেজ অনেক বড় কলেজ। সো এখন যদি আপনি এই 7টি কলেজকে নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় করেন, তাহলে বাকি কলেজগুলোকে নিয়ে 37, 38, 39, 40, 41, 42 কত নাম্বার পর্যন্ত যাবে সেটা আমি জানি না, সেটা নিশ্চয়ই তারা হয়তো ঠিক করবেন। কিন্তু এই যে এই 7 কলেজের ছেলে মেয়েরা রাস্তায় নামলো বলে এই ধরনের একটা হুট করে একটা সলিউশন, বা আমার কাছে মনে হয় যে খুব তাৎক্ষণিক একটা সমাধান বা এক ধরনের নাটকীয় সমাধানে যাওয়া, এটা আসলে আমার কাছে ব্যক্তি হিসেবে আমি এটাকে প্রত্যাশিত ভাবি না। কারণ হলো যে তাহলে আপনি কি শুধুমাত্র ঢাকা অচল করতে পারে এই ছেলে মেয়েগুলো, চট্টগ্রাম অচল হলে কি করবেন, আপনি রাজশাহী অচল হলে কি করবেন? সুতরাং এই 7 কলেজ আসলে সমাধান না। সমাধান হলো যে বাংলাদেশে যে নামকরা কলেজগুলো আছে সবগুলোকে নিয়ে ভাবা, এবং ইউজিসির যে আচরণটা সেটা মনে হচ্ছিল যে ঠিক আগের মতোই, সেই সাবেক আমলগুলোর মতোই সরকারকে খুশি করার প্রচেষ্টা। তো সরকারকে যদি খুশি করার প্রচেষ্টা তাদের মধ্যে থাকে সেটা ভালো, কিন্তু এই খুশি করাটা আসলে শিক্ষার্থীরা হয়তো একটু খুশি হবেন, কিন্তু সেটা আসলে দীর্ঘমেয়াদী কতটা অন্যদেরকে কতটা বৈষম্যের দিকে ঠেলে দিল। মানে আপনি যখন ঢাকা কলেজ, মহসিন কলেজ নিয়ে বা এই ঢাকার 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করবেন, তাহলে চট্টগ্রাম কলেজ কি কোনো বৈষম্যের মধ্যে পড়ে গেল কিনা, সেটা বৈষম্য বিরোধীরা হয়তো নিশ্চয়ই সেটার উত্তর খুঁজে বের করবেন। জি, তানভীর হোসেন আপনাকে ধন্যবাদ। একই বিষয় নিয়ে সৈয়দ লিটু, আপনি যদি একটু বলতে চান। জি, জি, না ঠিক আছে। আমার এমনি ইউনিভার্সিটি, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় আরেকটা এই সুযোগে হলে ভালোই হয়।
কারণ আমাদের যে কম্পিটিশন, ছেলে মেয়েদের যে প্রতিযোগিতা প্রতিনিয়ত মুখোমুখি হতে হয়, সেদিক থেকে আরেকটা বিশ্ববিদ্যালয় কোনো একটা কারণে সূত্র ধরে হলে হোক, সেটা ভালো। আর নামের ব্যাপারটা কি বলবো, যে দেখেন ওই যে এই যে পুলিশ, আনসার আর যে র্যাবকে পোশাক দেওয়ার ব্যাপারটা তো দেখলেন। আমরা এত গুণধর এবং কি বলে এত রুচিশীল তিনজন নারী উপদেষ্টা পেলাম, কিন্তু তিনটা সুন্দর কালার জোগাড় করার মতো কাউকে পেলাম না সরকারে। তো মানে ব্যাপারটা তো সেই রকমই। নামটার সঙ্গে কিন্তু যে আবেগটা জড়িত, সেই আবেগের সঙ্গে, আবেগের ব্যাপার কিন্তু এটা ছিল না। একটা বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার ব্যাপারও আছে। আসলে ৩৬ জুলাই বলে কি কিছু হয় নাকি? আসলে তো হয় না। কিন্তু মানে একটা বিশ্ববিদ্যালয়ের নামকরণের ক্ষেত্রে সেটা মানে নিঃসন্দেহে অ্যাপ্রোপ্রিয়েট না। আমার মনে হয় মানে প্রাথমিক আলোচনার জন্যও যেটা আসলো, এটাও ওই মানে পুলিশের আনসারের পোশাকের রঙের মতোই হলো আর কি। মানে খুব কষ্টদায়ক হলো। আমরা আসলে রুচির ব্যাপারটা, মানে সত্যিই সরকার রুচি নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। আবার ধরেন মানে ওই যে তানভীর ভাই একটা ভালো কথা বলছিলেন, তো মানে যে ব্যাপারটা ওই রকমই, মানে যে ইয়ে হয় না, মানে আমি যদি, আপনি ধরেন আমি আপনার কাছের মানুষ বা আপনার বা কোনো সহযোগী, তো আমি যদি অযোগ্য হই, তাহলে কি করব? তাহলে আপনাকে খুশি করার চেষ্টা করব। আর আমি যদি যোগ্য হই, তাহলে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তো যদি আপনি যেহেতু মানে ইউনূস সাহেব তিনি যোগ্য মানুষ, আমি তাকে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তিনি নিজে যোগ্য হলেও তিনি যেহেতু যোগ্য মানুষ নিতে পারেন নাই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে এবং তার পরিষদে তো অবশ্যই। তো যে কারণে হয়েছে কি, তারা সবাই এইভাবে খুশি করার চেষ্টা করছেন। যেহেতু তারা যোগ্য না, সেহেতু তারা তাকে সহযোগিতা করার চেষ্টা করতে পারছেন না। তো সেই কারণে এই ক্ষতিগুলো হচ্ছে, যেগুলো ক্রমাগত মানুষের হাস্যরসের পাত্র তিনি হচ্ছেন, ক্রমাগত তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর তিনি খুব খুব একটা টেকনিকে তিনি চলেন, যেটা আমাদের কাছে মানে তার হাইটের সঙ্গে যায় না। যে তিনি কি করেন, টাপ করে কারো উপরে মানে ইয়েটা মানে ভুলটা তার উপরে পাস করে দেন। যেমন কিছুদিন আগে বললেন যে বিএনপিটা চায় নাই, ওই যে কি যেন ওই যে সংস্থা নাকি একটা নিয়ে কথা বলছিলেন, বিএনপির উপর চাপিয়ে দিয়েছিলেন। তারপরে প্রথমে এসেই তিনি একেবারে একটা মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন মাহবুবকে। তার মানে আমি কিছু জানি টানি না ভাইয়ের মধ্যে, ওরা ওরা করেছে এইগুলা, ও মাস্টার মাইন্ড, এরকম। মানে উনি সবসময় কারো উপরে চাপিয়ে দিয়ে, আবার যে কিছুদিন আগে যে একটা ইন্টারভিউ যে বাংলাদেশের নিউজের সম্পাদকের সঙ্গে নিয়েছিলেন, তিনি সেখানেও দেখবেন তার প্রতিটা কথাই আমি তো জানি না, আমাকে নিয়ে আসছে, আমি চেষ্টা করতেছি। তার মানে মানে দায়িত্বটা তিনি যেন মানে শুধু সরিয়ে ফেলতে চান কাঁধ থেকে, মানে নিজেকে শুধু পরিষ্কার রাখতে চান। এটা আসলে মানে এটা এটা হয় না, জি বুঝছেন? সৈয়দ আপনি লিটু, যদি আমি একটু আপনার কাছে আরেকটি, দায়িত্ব নিয়েছেন, দায়িত্ববান হতে হবে, তাই না? জি মানে আমি এই আপনার কাছে জায়গাগুলো। আরেকটি প্রশ্ন রাখি। আপনি সংবাদ মাধ্যম অথবা গণমাধ্যম প্রসঙ্গে কথা বলছিলেন কিছুক্ষণ আগে, এই রিলেটেড আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখি। আপনি হয়তো দেখেছেন যে ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠান ছিল, সেখানে একজন নারী সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে গেলে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠেছে। তিনি তার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বিষয়টি লিখেছেন। আপনি হয়তো দেখেছেন বিষয়টি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও এটি আসলে উঠে এসেছে এই ঘটনাটি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কেন হলো এমন ঘটনা? না, হলো তাদের মানসিকতা এরকম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কষ্টের আরো কয়েকটা জায়গা আছে। যে দেখেন আজকে উনি একটা মানে এটার একটা উত্তর দিয়েছেন, যে উনি সেই উত্তরের মাঝে মানে বলছেন যে এরকম এরকম কত অনুষ্ঠান তো হয় যেখানে নারী সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ে। মানে কথার কোনো মানে কথার মধ্যে কিছু শ্রদ্ধা জানানোর কিছু বিষয় থাকে, বুঝছেন? সেই কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে শিক্ষার জায়গাগুলো তো এইখানেই, তাই না? যে কে কিভাবে অন্যকে একটা মানে কষ্ট না দিয়ে কথা বলতে পারে, কে কিভাবে অন্য একজনকে তার সম্মান দিয়ে কথা বলতে পারে। একটা একেবারে নিচু মানে কি বলে খুব হতদরিদ্র একজন মানুষেরও যে একটা সম্মান থাকে, সেই জায়গাগুলো বোঝাটা খুব জরুরি। যে জায়গাগুলো মানে ল্যাক এত বেশি যে সেগুলো মানে প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছে। আর এই নারী সাংবাদিকের ব্যাপারটা, এটা তো মানে আসলে মানে আলাদাভাবে কি বলার আছে? আমরা এই যে আমাদের নারী ফুটবল দল আমাদেরকে এতগুলো কাপ এনে দিল, আমরা সারাদিন প্রশংসা করছি, আমরা আনন্দে আত্মহারা হলাম, আমাদের দেশ এত বড় একটা মানে কি বলে মানে কন্ট্রিবিউট হলো তাদের জন্য, মানে এই আনন্দগুলো করলাম। তো আপনি একটা প্লেয়ার বানাতে হলে তাকে যদি খেলতে না দেন, তা সে সে তৈরি হবে কি করে? আপনি নারীরা মাঠে খেলতে গেছে, মানে একদল গিয়ে ভেঙে চুরে দিয়ে আসলো তার মাঠে, সেখানে কোনো তাদেরকে ঠেকালো না, সেখান থেকে কেউ গ্রেফতার হলো না। মানে শুধু সমালোচনা করলাম
আমরা, ব্যাস হয়ে গেল। তারপরে আপনার এই যে মানে কি বলে, শুধু নারী সাংবাদিক কেন, ওই যে নারীদের খেলতে দিচ্ছে না, অথবা ধরেন এই যে মানে গানের জি অনুষ্ঠান, সৈয়দ মানে লিটু, আমি ঠিক এই জায়গাটাতে আসি। আমি আপনাকে কয়েকটি তথ্য একটু তুলে ধরি। যেমন আমরা কথা বলছিলাম সাংবাদিকের কথা, নারী সাংবাদিক, আপনি খেলার কথা প্রসঙ্গটি আনলেন, এই বিষয়টিও আছে। জানুয়ারির 26 টাঙ্গাইলের এলেঙ্গা একটি বিপণী বিতান উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণির যাওয়ার কথা ছিল। এই খবর তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তবে হেফাজত ইসলাম সহ স্থানীয় কিছু সংগঠন পরিমণির আসার বিরোধিতা করে প্রচারণা শুরু করে। তাদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। 28 জানুয়ারি ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। তারপরে তাকে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। তিনি হচ্ছেন অপু বিশ্বাস। তারপরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এবং এর আগে আমরা যদি দেখি, গত বছরের 3 নভেম্বর চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটে আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে। তিনি চট্টগ্রাম নগরের স্টেশন সড়কে রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফস্টাইল নামের একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু তিনি তা করতে পারেননি। এই যে ঘটনাগুলো, সাংবাদিক, খেলাধুলা, গণমাধ্যম অথবা বিনোদন জগতের যে সবকিছু মিলিয়ে যদি বলি, এই যে ঘটনাগুলো, এই বিষয়গুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন সৈয়দ লিটু, যদি একটু ছোট করে বলতেন। আমি সেটা করে বলছি, মানে যেহেতু শেষ সময় না পেতে পারি, শেষ কথাটা আগে একটু বলে নেই যে দেখেন, এই সরকার কিন্তু সুচতুরভাবে একটা কাজ করছে প্রথম থেকেই। সেটা হচ্ছে মানে যখনই কোনো মানুষ মানে কোনো গোষ্ঠী বা তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে, তারা কিন্তু তাদেরকে ফ্যাসিবাদ বানিয়ে দিয়ে তাদেরকে মানে আগে থেকেই মাঠ ছাড়া করছে। এটা কিন্তু খুব সুকৌশলে মানে এক ধরনের দায়িত্ব এড়িয়ে যাওয়া। এই জায়গাটাতে আমাদের যারা মানে দেশের সাধারণ মানুষ, যাদের যে অধিকার পাওনা দেনা আছে, এগুলো তাদেরকে কনসিডারেশন নিলে চলবে না। অর্থাৎ এই যে সংস্কৃতি বা মানুষ যারা, নারীরা যারা যেখান থেকে অধিকার বঞ্চিত হচ্ছেন, তাদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো সরকার আমাদের না, কোনো রাজনৈতিক দল আমাদের না, দেশটা আমাদের, রাষ্ট্রটা আমাদের, সরকার আমাদের না। সরকার আমাদের প্রতিনিধি মাত্র। রাষ্ট্রটাকে যে দেখভাল করবে এবং রাষ্ট্রের কাজটা করিয়ে নেওয়াটা, সরকারের কাছ থেকে আদায় করে নেওয়াটা আমাদের কাজ, কোনো সরকারকে তোষামত করা আমাদের কাজ না। এই জায়গাটা কিন্তু সবার আগে প্রত্যেকের মাথায় রাখতে হবে, এবং যার যার জায়গা থেকে যে কোনো ভুল, অনিয়ম, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। সেই জায়গাটা যেন আমরা করি, আমরা যেন মানে একেবারে কি বলে মানে এডিক্টেড না হয়ে যাই কোনো সমর্থনের প্রতি। আমাদের দেশ এই কথা মাথায় রাখি। আর এই জায়গাটা সংক্ষেপে বলে ফেলি যে দেখেন, এই যে মানে মানে এই যে নারীদের প্রতি যে এটা কিন্তু নারীর প্রতি সহিংসতা, এটা নারীর প্রতি অত্যাচার মানে তো ছুরি মারা বা মাথায় বাড়ি মারা না। এই যে আপনি তার অধিকার ফিরিয়ে দিচ্ছেন না, এতে করে কি হচ্ছে, নারী সাংবাদিক তৈরি হবে না, সাংবাদিক তৈরি মানে খেলোয়াড় তৈরি হবে না। দেখেন, এখানে দেশের স্বার্থ জড়িত। তো এই পরিমাণই একটা ব্যাপার না, এখানে সংস্কৃতির ব্যাপার। সংস্কৃতি পিছিয়ে গেলে মানে আপনি মননে মানে খাটো হয়ে যাবেন, আপনি উন্নত হতে পারবেন না। তো মানে এই জাতি পিছিয়ে যাবে। প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট। আপনি এমন একটা শ্রেণীকে মানে ভয় পাচ্ছেন, এই সরকার এমন একটা শ্রেণীকে ভয় পাচ্ছে যে মানে যারা মানে কল্যাণকর কোনো অংশ না বাংলাদেশের জন্য, তারা একটা পিছিয়ে পড়া গোষ্ঠী। আমি এটা বলবো যে এই যে যারা এই অন্যায়গুলো করছে, নারীর প্রতি সহিংসতা করছে, এই সংস্কৃতিকে যারা মানে পিছিয়ে দিচ্ছে, তারা একটা পিছিয়ে পড়া শ্রেণী। অর্থাৎ তাদেরকে সঠিক শিক্ষাটা নাই, তারা জানে না যে সংস্কৃতি কি। তারা জানে সংস্কৃতি বলতেই গান, সংস্কৃতি যে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি যে আমাদের মানে ভালোকে বাঁচিয়ে রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লড়াই, এগুলো তারা জানে না। নারী যে বাংলাদেশে নারী পুরুষ যে সমান সমান, এই দুইটা অংশ যে একসঙ্গে না মিললে দেশটা যে এগিয়ে যাবে না। অর্ধেক মানুষ পিছিয়ে পড়ে থাকলে যে দেশ মানে অর্ধেক এগোবে না, এই জিনিসগুলো তারা জানে না। তিনি ভয় পাচ্ছেন, এই শ্রেণীটাকে তিনি সংশোধন করার চেষ্টা করছেন না, এটা খুব দুঃখজনক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার একটু আসতে চাই, এই জন্য আমি তানভীর হোসেনের কাছে যাচ্ছি। তানভীর হোসেন, একই প্রসঙ্গে আপনি যদি আমাকে একটু ছোট করে 2 মিনিটে বলতেন। ধন্যবাদ লিটু ভাই, যথার্থই বলেছেন। এই বিষয়গুলোকে আসলে কনসিডার করতে হবে নারীর প্রতি সহিংসতা হিসেবে। আমার কাছে মনে হয় যে জাতি হিসেবে আমাদের মধ্যে একটু হিপোক্রেসি আছে। হিপোক্রেসিটা হলো এরকম যে যখন আমার আন্দোলনের দরকার, তখন কিন্তু আমি নারীকে সামনে নিয়ে আসছি। যখন আন্দোলন শেষ, বিজয় অর্জন হয়ে গেল, তখন নারীকে আবার গৃহবন্দী করে ফেলছি। এই যে আমাদের মধ্যে যে এই যে হিপোক্রেসিটা আছে, সেটা কিন্তু আমার মনে হয় জাতি হিসেবে এটা আমাদেরকে মেনে নিতেই হবে এবং এটাকে
হয়তো এমন কোন একটা দিন আসবে যখন আমরা এই হিপোক্রেসি থেকে আমরা বেরোতে পারবো। আমি শুধু একটা জিনিস আসলে মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একা কিন্তু নোবেল প্রাইজটা পাননি। তার সাথে তিনি সেটা গ্রহণ করার জন্য গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা দুজন নারী তার সাথে ছিল, এবং তারাও কিন্তু একই সাথে নোবেল প্রাইজটা গ্রহণ করেছে। সো এটা এই কারণেই বললাম যে নারীর অংশগ্রহণ করে আপনি যখন নোবেল গ্রহণ করেন এবং সেখানে যখন আপনি আপনি যখন দুজন নারীকে নিয়ে উপস্থিত হন, তার মানে আপনার কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব একজন মানুষ হিসেবে এবং একজন উন্নয়ন কর্মী হিসেবে। তিনি তো গ্লোবালি উনি একজন বড় মাপের উন্নয়ন কর্মী। সো তার সরকারের আমলে এগুলো হচ্ছে, এটা তার জন্য নিঃসন্দেহে আমার কাছে মনে হয় লজ্জার হওয়া উচিত। এবং এই বিষয়টাতে এটা যদি অন্য যে কোনো একটা সময় হতো, সেটাকে নিয়ে হয়তো নানা ধরনের কথা বলা যেত বা নানা ধরনের কথা বলার সুযোগ থাকতো, কিন্তু এই সময়ে এসে যখন আপনার প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন, তিনি তো নারীর অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, বিশ্বের বিভিন্ন জায়গাতে কথা বলেন। এবং আমার কাছে সময় একদম কম, আমি আপনাদের দুজনের কাছেই শেষ একটি প্রশ্ন নিয়ে আসতে চাই। এক মিনিট আমি একটু সংক্ষেপে তুলে ধরি, যেটা হচ্ছে যে বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে, বাংলাদেশ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, এমনটা মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এবং এর সাথে একটু যোগ করি, আমরা যেটা দেখতে পেলাম যে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নানা কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে তারাও নাকি বলে মাঠে নামবে, নির্বাচন, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নানান ইস্যু নিয়ে। সার্বিকভাবে যদি বলি যে দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, কি ধারণা করছেন, কি আশঙ্কা করছেন, কি শঙ্কা করছেন, যেভাবেই বলেন তানভীর হোসেন ছোট করে যদি একটু বলেন। আমাদের তো ঈদের পরে আন্দোলনের একটা তো সুযোগ সবসময় থাকে। সো এখন ফেব্রুয়ারিতে আন্দোলনটা আমার কাছে যেটা মনে হয়, আওয়ামী লীগ যেটা করছে, তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। যেহেতু আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিপীড়নের শিকার হয়েছে, তারা একটু উজ্জীবিত হবে। এবং যদি পাশাপাশি বিএনপিও আন্দোলনে নামে, তাহলে সরকারের জন্য নিশ্চয়ই একটা বড় রকমের বিপর্যয়কর সময় অপেক্ষা করছে বলে আমি মনে করি। পাশাপাশি জাতির জন্য একটা বিপর্যয়কর সময় অপেক্ষা করছে বলে আমার বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ লিটু। একই বিষয় আপনি যদি একটু বলেন। জি, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের অন্যায়গুলো তো সীমাহীন, তাদের সমর্থন করার কোনো রকম সুযোগ নেই, এবং তারা যদি এখন আন্দোলনে আসেন সেটাও তাদের জন্য অনুচিত হবে। তবে যেভাবে আওয়ামী লীগের যে দুঃশাসনের কারণে দেশের মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, সেই একই রকম দুঃশাসন এখন চলছে, এটা সত্যি কথা। এবং এটা যদি এভাবে চলতে থাকে, তাহলে মানুষ আর আওয়ামী লীগের অন্যায়গুলোকে মনে রাখবে না, বরং আওয়ামী লীগকে গ্রহণ করবে। এটাই খুব স্বাভাবিক, কারণ এদেশে বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলোর প্রতি মানুষের একটা দুর্বলতা নিঃসন্দেহে আছে। এবং আপনি যদি তার চাইতে ভালো শাসন না দিতে পারেন, যেটা এখন দিতে পারছেন না, তো সেই জায়গা থেকে তারা আবার ঘুরে আসবে। এটা আপনি এইভাবে বিরোধিতা করে পুলিশ দিয়ে ঠেকাতে পারবেন না, এটা হচ্ছে সত্যি কথা। এবং আর অন্যান্য দল যেগুলো বিএনপি অন্যান্য দল, তাদের সঙ্গে সরকার যে দূরত্ব তৈরি করে ফেলেছে, এই জায়গাটা এখন ইরেপারেবল একটা ড্যামেজের জায়গা হয়ে গেছে। এই জায়গাটা আর ফিরবে না। এখন যদি সংস্কার এগুলো হয়ও, এখন এই বিরোধী দলগুলো সব বলবে কি, যা করা তাড়াতাড়ি করে করেন, তারপর এটা পরে দেখা যাবে। এখন আর এটা নিয়ে কোনো আলোচনাও কেউ কোনো করবে না। তার মানে আর কোনো ভালো সম্ভাবনা এখন নাই। আন্তর্জাতিক চাপ যে পর্যায়ে গেছে, আমাদের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে করে এই সরকারকে এখন বেঁচে ভালোভাবে চলে যাওয়ার জন্যই একটা নির্বাচন দিতে হবে। এখন সেটার আর কোনো বিকল্প নেই, এবং আমার মনে হয় সরকার সেই ভুলটা আর করবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে আমার মনে হয় একটা নির্বাচিত প্রতিনিধির কাছে, যাদের কাছ থেকে আমরা পরবর্তীতে আমাদের দাবিগুলো বুঝে নিতে পারবো, এরকম একটি জায়গা তৈরি করে দিয়ে তারা ভালোভাবে বিদায় নেবেন। তারা দুঃসময় এসেছিলেন, তাদের প্রতি আমাদের তখন তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। বিদায় নেবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ, এবং তানভীর হোসেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে অন্য কোনো দিন আবারও কথা হবে। দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।